পুরাতন গোডাউন, ঢাকা থেকে বাহিরে, জনমানবহীন পরিত্যক্ত পুরাতন বিল্ডিং, তীব্র গঙ্গানির চিৎকারের শব্দ দেয়াল দেয়াল ভারী লেগে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে পুনরায়। দয়া মায়াহীন বেদম পেটানো হচ্ছে অর্ধবয়স্ক 5 পণ্ডিত সদস্যকে। প্রত্যেকের দুটি হাত পা জোড়া বাঁধা চেয়ারের সঙ্গে মুখে ট্যাপ লাগিয়ে। প্রত্যেকের শরীর জুড়ে লাল রক্তের ছুপছুপ দাগ। তাদের পাশেই চুলায় আগুন দিয়ে বিশাল বড় বড় কড়ায় মধ্যে ফুটন্ত তেল জাল দিচ্ছে বুড়বুড় করে। মূলত তেল জাল দেওয়াই হচ্ছে বডিগার্ডদের দিয়ে। মেহু গায়ে তখনও কেউ হাত লাগায়নি। সে সুস্থ সবল চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় বসে আছে, তবে ঘামন্ত মুখশ্রীতে ভয়ের তীব্র আতনার্ত। মেহু বারবার শুকনো ডুব গিলে ভয়ার্ত দৃষ্টি বিলিয়ে চারপাশে মানুষজনকে দেখছে আশ্বাস হয়ে। কতটা নির্দয় আচরণ সবার! মেহুর সর্বাঙ্গে কাঁপছে অনবরত। তাদের রাত 12টার দিকে ঘুমন্ত অবস্থায় বাসার থেকে তুলে এনেছে গন্ডা পান্ডা লোক দিয়ে আসিফ। আর সেই থেকে সবার উপর নির্মম অত্যাচার করা হচ্ছে মেহুকে বাদে বিগত 2 ঘন্টা ধরে। বর্তমান রাত 2টোর ঊর্ধ্বে আছে। হৃদ মাত্র কিছুক্ষণ আগেই এলো এখানে। এসেই চেয়ারে না বসে তাদের সামনে টেবিলের উপর লাফিয়ে বসল। হৃদের গায়ে সম্পূর্ণ কালো অফিসিয়াল পোশাক জড়ানো, শার্ট প্যান্ট ইন করে পরা, গলায় টাই নেই, বরং শার্টের হাতা দুটো কুইন অবধি টেনে তুলে বুক বরাবর দুটো বোতাম খোলা। হৃদের কালো আর সাদা রংটা বরাবরই খুব পছন্দ, তাই বেশিরভাগ সময়েই হৃদ কালো বা সাদা পোশাক পরেই থাকে। আজও তাই। তবে এই মুহূর্তে হৃদের ব্যবহার অতি মাত্রাতিক শান্ত ও স্বাভাবিক। হৃদকে দেখে মনে হচ্ছে এখানে কি হচ্ছে আসলে সে কিছুই জানে না। মূলত সে বাজা মাছটা উল্টে খেতেও পারে না। এতটা ইনোসেন্ট আর ভালো মানুষ হৃদ খান। 2 মিনিট 10 সময় পার হওয়ার পর হৃদ হাতের ইশারায় সবাইকে থামতে বসে। ক্লান্তিতে সবাই থেমে যায়। হৃদ একটা ভ্রুর উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে আধমরা ব্যক্তিদের দিকে তাকিয়ে বডিগার্ডদের বলল মুখের বাঁধন খুলে দিতে। হৃদের আদেশ অনুযায়ী তাই করল। একে একে সবার মুখের ট্যাপ খুলে দিতেই প্রত্যেকে তীব্র আহাজারি করে হৃদের কাছে ক্ষমা ও প্রাণ ভিক্ষা চাইতে লাগল। হৃদের কি নির্বাক শান্ত সেই ভঙ্গিতে। প্রত্যেকের আহাজারি শুনে যেন শুনছে না সে, বরং একটা ভ্রুর কুঁচকে হেলিয়ে বলল, কি আশ্চর্য, আমার কাছে কান্নাকাটি করছিস কেন? আমি কি মারছি তোদের? আমি চুপচাপ বসে আছি না। আমি কিছু করছি না কে আজব? হৃদের হেরালি কথায় ভয়ার্ত মুখের আলো সিটিয়ে গেল সবাই। অন্তত বুঝতে পারল হৃদের পাষাণ হৃদয় আর গলবার নয়। প্রত্যেকটা ভয়ার্ত মুখ একে অপরের দিকে তাকিয়ে চাওয়াচাওয়ি করল। তাদের মধ্যে থেকে ভুঁড়িওয়ালা কালো মোটা করে নেতা ফারুক সাহেব বলল, মিস্টার খান আমাদের ক্ষমা করুন প্লিজ। সবকিছু পিছনে আমাদের দোষ নেই। আমরা শুধু সহমত পোষণ করেছিলাম। সবকিছু পিছনে অন্য কারো হাত আছে। আমরা কেউ কিচ্ছু জানি না তেমন। বিশ্বাস করুন আমাদের। ফারুক আহমেদ কথায় হুই হুই করে জোর তালে সকলের সম্মতি জানালো। আহাজারি করে বলতে লাগলো তাদের নিষ্পাপ হওয়ার বিষয়টি। হৃদ যেন শুনেও শুনল না। মাথা বাঁকিয়ে পাশ থেকে মাঝাটির সাইজের ছোট মার্বেল বলটা হাতে নিল। সেটাকে অন্তত মনোযোগ সহকারে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাল দুনিয়ায় বাদশাহ হিসাবে নির্বাচিত আমি। বুঝতেই পারছিস ঘাস ছড়িয়ে এত দূর আসি নাই। যাই হোক মেইন পয়েন্ট আসি। দেখ, আমি খারাপ হয়ে অন্যকে খারাপ কাজের জন্য কখনোই বাধা দেয় না। আমার গল্পের ভিলেন আমি। তবে আমারও একটা ধর্ম আছে। ক্ষমতা জিনিসটা আমার ছোট থেকে প্রিয়। ছোট থেকে ক্ষমতা পাওয়ার নিয়ে খেলতে পছন্দ করতাম। আমার মা বিষয়টি বুঝতে পারত সব সময়। আমি যখন বড় হতাম আমার রাগ, আমার বিচক্ষণতা, আমার কাজকর্ম অন্য মানুষদের থেকে আলাদা প্রকাশ করত বলে আমার মা আমাকে একটা বিষয়ে খুব করে শিক্ষা দিত। বলতো যে জীবনে কখনো কোনো পরিস্থিতিতে নারী জাতিকে অসম্মান করা যাবে। আমি আমার মাকে খুব ভালোবাসতাম, তাই আজ পর্যন্ত তার কোনো কথায় আমি অমান্য করিনি, কখনো করব না। আমাদের মতো গ্যাংস্টারদের চরিত্র খারাপ থাকবে। তারা রোজ রাতে নৃত্য নতুন মেয়ে ভোগ করবে। একটা মেয়ের মধ্যে থেকে সারা জীবনে তাকে নিয়ে সংসার করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টি অস্বাভাবিক হয়ে যায় যখন গ্যাংস্টার মাফিয়া হয়ে চরিত্রটা ফুলের মতো পবিত্র হয়ে যায় তখন। আসলে আমি আমার গ্যাংস্টার পদবিটা ঠিক রাখতে গিয়ে বহুবার চেষ্টা করছি পরনারীর সঙ্গ নিতে। হোটেল রুমে মেয়ে এনেও তাড়িয়ে দিয়েছি। সামান্য আঙ্গুল পর্যন্ত স্পর্শ করতে পারিনি ভিতরকার অপরাধ বোধের জন্য। মার বলার কথাগুলোর জন্য জীবন কখনো মেয়েদের অসম্মান করে ছুঁয়ে দেখা হয়নি আমার। কালো দুনিয়ায় সকল পাপের সাথে জড়িত আমি, শুধু নারী পাচারের ব্যবসাটা ছাড়া।
নারীদের যেহেতু সম্মান করি তাই তোদের নারীর পাচারের ব্যবসাটা বন্ধ করে দেয় এবং তোদের সতর্ক করি আমার অবাধ্য না হতে। কিন্তু তোরা ভালো হলি না, আমার সাথে টক্কর নিলি, আমার দুর্বলতা খোঁজে সেখানে আঘাত করলি। এতে আমি ভীষণ আপসেট হলাম তোদের উপর। আমার একটা মাত্র নিষ্পাপ অবুঝ বউ, তোরা তাকেও ছাড়লি না, জানে মারতে চাইলি, আজ সে মরতে মরতে বাঁচল। আমি চেয়েছিলাম তোদের আমার বিয়েটা খাইয়ে দাইয়ে মারতে, কিন্তু তোদের মরার তাড়াহুড়ো বেশি, তাই তোদের ইচ্ছা মতোই কাজ করলাম, ধরে নিয়ে আসলাম বাড়ি থেকে। এবার তোরা কেন আমার কাছে কান্নাকাটি করছিস সেটা বল। হৃদের কথায় ভয়ার্ত মুখে তীব্র ছটফট করল সবাই বাঁচার জন্য। পাশ থেকে রফিক আজম অস্থির ভঙ্গিতে বলল, মিস্টার খান, আমার ক্ষমা দেন প্লিজ। আপনি আমাদের নারী শিশু পাচারের ব্যবসাটা বন্ধ করে দেওয়াতে আমরা আর্থিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তাছাড়া আমরা আপনার নামের ক্ষমতাটাও ব্যবহার করতে পারছিলাম না কোথাও আপনার নিষেধ করাতে। মূলত এজন্যই রাগে বসে আমরা আপনার বিরোধিতা করে ফেলি। প্লিজ মিস্টার খান, আমাদের জানে মারবেন না, ক্ষমা করে দিন। আমরা আপনার বউকে মারার প্ল্যানিংয়ে সামিল ছিলাম ঠিকই, কিন্তু আমরা আপনার বউকে মারতে লোক পাঠাইনি, বিশ্বাস করুন। আমাদের উপরেরও একজন লোক আছে, আর সেটা তার কাজ। আমরা কেউ তাকে দেখিনি, শুধু ফোনে কথা বলা ছাড়া। আমরা কেউ তেমন কিছু জানি না সত্যি। প্লিজ আমাদের মাফ করুন মিস্টার খান। হৃদ হালকা হাসল, হাতের মার্বেলটা টেবিলে উপর রেখে খুঁড়িয়ে লোকদের দিকে তাকিয়ে বলল, তোদের বসকে আমি পরে দেখে নিব, তার ব্যবস্থা করা আছে আমার কাছে। তবে তোরা কতটা নিষ্পাপ তাও আমার জানা আছে। আচ্ছা, তোদের সবার না একটা করে বউ আর যুবতী মেয়ে আছে ঘরে। ধর এবার যদি আমি তাদের দেহ ব্যবসায় পাঠাই তাহলে কেমন হবে বলতো। হৃদের কথায় গা শিউরে উঠল সবার। নিজেদের পরিবারের দিকে হৃদ আঙ্গুল তুলতে এক একজন অস্থিরতায় উত্তেজনায় ফেটে পড়ল তৎক্ষণাৎ। চিৎকার করে হৃদকে সবাই একটা কথাই বলতে লাগলো, তাদের বউ মেয়েদের কিছু না করতে, তারা নিষ্পাপ, তাদের দেহ ব্যবসায় না পাঠাতে। হৃদ পুনরায় হাসল তাদের বাচনভঙ্গি দেখে। অন্তত মজার কণ্ঠে বলল, তোদের পরিবার, পরিবার, আর অন্যের পরিবার কিছু না। অন্য বউ, বাচ্চা, মেয়ে দিয়ে যখন দেহ ব্যবসার করতি তখন নিজের পরিবারের দিকে কেন তাকালি না? পরিবার তো একটা তোদেরও ছিল, বউ, বাচ্চা, যুবতী মেয়ে তোদের আছে। তাদের সাথে কেউ এমন করলে তোদের কেমন লাগতো? আমি জানি কালো দুনিয়ায় মায়া ভালোবাসা থাকতে নেই, তোরা তোদের জায়গায় ঠিক আছিস, দয়া মায়াহীন কাজ করেছিস, বেশ ভালো কথা। কিন্তু নিজেদের পরিবারকে কেন রেহাই দিলি? তাদের নিয়েও ব্যবসাটা করতি, বড় কলিজার পরিচয় দিতে, কিন্তু না, ছোট কলিজা নিয়ে এত বড় কাজে নামলি। আমার নিষেধ করার পরও আমার বিরোধিতা করে আমারই বউকে আঘাত করলি শেষ পর্যন্ত। আচ্ছা, তোদের সাথে তো আমার প্রফেশনাল শত্রুতা ছিল, তাহলে তোরা আমার পার্সোনাল ব্যাপারে কেন গেলি? মেহুর বিষয়টা না হয় বুঝলাম, বেচারি মাত্রাতিক ভালোবাসে আমাকে, কিন্তু তোদের কি সমস্যা? তোরাও কি আমাকে ভালোবাসিস? সংসার করবি আমার সাথে, আমার বউকে মেরে হম। হৃদের কথায় ভয়ার্ত মুখে চুপসে যায় সবাই। একে একে সবাই শুকনো ডুব দিল হৃদের ভয়ে আশ্বাস হয়ে। প্রত্যেক ভয়ে সর্বাঙ্গ নাড়িয়ে তরতর করে কেঁপে কেঁপে উঠছে বারবার। সকলের বুঝতে পারছে হৃদের হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। হয়তো হৃদ খান মাত্রাতিক রাগ থেকে এমন শান্ত আচরণ করছে সবার সঙ্গে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব হওয়ার পূর্বে যেমন পরিস্থিতি শীতল থাকে, ঠিক তেমনই হৃদ খানের হিংস্রতা প্রকাশ পাওয়ার আগে শান্ত আচরণ করছে তাদের সাথে। মেহু এতক্ষণ যাবৎ ভয়ে চুপচাপ বসে থাকলেও হৃদের মুখে নিজের নাম শুনে এবার সেও মুখ খুলল। শুকনো ডুব গিলে হৃদের উদ্দেশ্য বলল মেহু, হৃদ, আমি মার উপর অ্যাটাক হওয়ার বিষয়ে কিছু জানি না, সত্যি বলছি। তাছাড়া এদেরকেও আমি চিনি না। আমাকে কেন তুমি ধরে নিয়ে এসেছ? আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালো করেই জানো। আমি এমন কিছু করব না মার সাথে। আমি জানি বলেই তো তোকে এখানে ধরে নিয়ে আসলাম। আসলে আমার বড়ই প্রেম প্রেম পাচ্ছে তোর উপর। ভাবলাম এদের মারতে মারতে তোর সঙ্গে জমিয়ে একটু প্রেমটা করে নিব। এজন্য তোর গায়ে কাউকে হাত দিতে দেয়নি। আমার ভালোবাসার মানুষের গায়ে কেন অন্য কেউ হাত দিবে বল? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? হৃদের কথায় তুমুল গতিতে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেহু। হ্যাঁ, হ্যাঁ, হৃদ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমার রন্ধ্রে রন্ধ্রে তুমি মিশে আছো। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আই লাভ ইউ। মেহুর কথায় যেন হৃদ বেশ মজা পেল।
পুরো দমে হৃদ নিজের ব্যক্তিত্বে ফিরত এসে বলল, বেশ ভালো কথা। আমাদের প্রেমটা মাখো মাখো হওয়ার আগে বল, তুই আমাকে কি দিবি তোকে ভালোবাসলে? মানে মানে সিম্পল, আমার বউ পবিত্র, আর আমি অপবিত্র, তাই তাকে আমার দরকার। এখন তুই বল বউকে রেখে তোকে কেন ভালোবাসবো? আর তোকে বিয়ে করলে তুই আমাকে কি দিবি সেটা বল। হৃদের কথায় অন্তত খুশি হলো মেহু। আসন্ন মনে বলল, তোমার যা চাই তাই দিব হৃদ। ভালোবাসায় ভরিয়ে রাখবো তোমাকে, আমাদের দুজনের স্ট্যাটাস মিলে। আমি মায়া থেকে যোগ্যতা সম্পন্ন দক্ষ নারী। আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবো সমাজে, যেটা মায়া পারবে না। হৃদ খানিকটা ভ্রুকুচকে বলে, তোকে কে বলেছে আমি কাঁধে কাঁধ মিলিয়ে বউ নিয়ে সমাজে চলতে চাই? আমি তো বুকে বুক মিলিয়ে বউকে নিয়ে সংসার করতে চাই। বউ বুকের রাখার জিনিস, তাকে বুকে রাখবো। তাকে কেন সমাজের সামনে প্রদর্শন করে বেড়াব আমি? তাছাড়া তুই আমাকে বিয়ে করে কি দিবি সেটা বল। তোর কাছে কি আছে, কি দিবি? আজ পর্যন্ত কয়টা ছেলের সাথে বিছানায় গিয়েছিস হিসাব আছে? একবার হাতে গুনে বলতে পারবি মোট কতটা ছেলের সাথে বিছানায় ছিলি? যদি বলতে পারিস তাহলে তোকে আমি ছেড়ে দিব যা, প্রমিস। হৃদের কথায় সর্বাঙ্গ নাড়িয়ে তরতর করে কেঁপে উঠে মেহুর। ভয়ের ছুটে কপালের ঘাম গলা বেয়ে নিচে নামল। হৃদ মেহুর ভয়ার্ত মুখ দেখে বেশ মজা পেল। টেবিল থেকে লাফিয়ে নিচে নেমে চেয়ারটা টেনে বসল সবার সামনে। মেহুর ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে দায়সারা ভাবে বলল, দেখ, আমার জীবনের প্রথম নারী আমার বউ, যাকে আমি ছুঁয়েছি, আদর করেছি, আবার আঘাতও দিয়েছি। ভবিষ্যতে আরও করব যদি সে আমার কথা না শুনে। কিন্তু তার বাহিরে কখনো কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতে 2 সেকেন্ড তাকায়নি অবধি আমি। বউটাও তাই, আমি ছাড়া কিছুই বুঝে না। তোর ভালোবাসা কি তার সঠিক অর্থই জানা নেই। তুই আমাকে 1000 বার আহত অবস্থায় দেখেছিস, কাটা ছেঁড়া এমনকি গুলি খেতেও দেখেছিস, কিন্তু কখনো আগ বাড়িয়ে আমার আঘাতে মলম লাগাতে আসিসনি আমার ভয়। আমি তোকে ধমক দিব বা আঘাত করব সে ভয় দূরে দূরে থাকতি। কিন্তু আমার বউটা তোর মতো না, ইনফ্যাক্ট সে কারো মতোই না। আমি সামান্য আঘাত পেলে জান যেন বউয়ের যায়, কাঁদে কুটে বুক ভাসায়। আমার শত ধমক, শত আঘাত পরও আমার জন্য অস্থির হয়ে থাকে কখন মলম লাগাবে বলে। রাতের আধারে আমার রুমে চুরে করে আসে আমারই যত্ন নিতে। আমি আঘাত করলে কারো কাছে আমার নামে নালিশ করে না, অভিযোগ তুললে না, আর না আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। বরং আমার শত আঘাতের পরও উল্টো আমার পিছন পিছন ঘুরঘুর করে কাঁদতে কাঁদতে আমাকেই জ্বালায়, আবার আমাকেই ভালোবাসে। কিন্তু আমার বাহিরে কারো কাছে যায় না। আমার বিনোদনহীন জীবনটাকে রোজ রোজ রঙিন করে তুলে তার পাগলামিতে। আমার কোনো কথার অবাধ হতে চায় না, বাধ্য মেয়ের মতন সব কথাই শুনে। এই যে তোর পাল্লায় পরে বিয়ে করবে, বিয়ে করবে বলে এত পাগলামি করছে, তার পিছনের কারণটাও আমার জানা। তার ভালোবাসাময় স্মৃতি লাগবে বুড়ো বয়সে, তাই অ্যালবাম ভরে ছবি রাখার জন্য আমাকে দিয়ে 3-3 বার বিয়ের পিঁড়িতে বসাচ্ছে সে। আমার বউটা ততটাই পবিত্র যতটা পবিত্র একটা শিশু হয়। তার গায়ের পর পুরুষের ছোঁয়া নেই তোর মতো করে, তার গায়ে শুধুই আমার ছোঁয়া বিচরণ। এখন তুই বল, আমার এত নিঃস্বার্থ ভালোবাসার বউটাকে রেখে তোর মতন অপবিত্র লোভী নারীর কাছে কেন যাব আমি? তোর আমাকে নয়, তোর আমার ক্ষমতা চাই। আর তার দাপটে তুই এত দূর অবধি গেলি আমার বউকে মারার জন্য। এখন একটা অপশন আমি তোকে দিচ্ছি, তোকে আমি জানে মারব না, প্রাণে বাঁচিয়ে রাখব। ওই যে বললাম, আমি নারী জাতিকে সম্মান করি আমি, সেই জন্য তোর গায়েও কেউ হাত দিবে না। তবে তোকে সহজেই ছেড়ে দিব তাও কিন্তু না। হৃদ কথাগুলো বলতে বলতে থামে। মেহু আঙ্কিত মুখে হৃদকে কিছু বলবে তখনই পিছন থেকে কেউ একজন মেহুর মস্তিষ্কের উপর ইঞ্জেকশন পুশ করল। মাথার চিনচিন ব্যথায় মেহু কুকড়ে উঠে আহ বলে মৃদু চিৎকার করল। লোকটির দ্রুত কাজ শেষ হতেই সরে দাঁড়ালো। মেহুর তৎক্ষণাৎ পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল সাদা ইউনিফর্ম পরা ডক্টরকে খালি ইঞ্জেকশন সিরিজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহু আটকে উঠল, মাথার ভিতরে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। মেহু প্রাণপণ ছটফট করতে করতে চিৎকার করে বলল, এই আমাকে কি দিয়েছিস তোরা? হৃদ, এই হৃদ, এই ডক্টর আমার ব্রেইন কি পুশ করেছে? আমার মস্তিষ্ক ব্যথা করছে কেন? মেহুর কথায় হৃদ আড়মোড়া ভেঙে চেয়ার আরাম করে বসতে বসতে বলল, তেমন কিছু না, সারা জীবন যেন পাগল বেশে থাকতে পারিস সেই ব্যবস্থায় করলাম। বাকি তোর ভাগ্যের উপর, কপাল ভালো থাকলে জীবনে কখনো তুই ভালো হতেও পারিস।
তবে না হওয়ার চান্স 90% চিহ্ন। তোর এই ভরা সৌন্দর্যের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাগল বেশে। তুই কয়েক সেকেন্ড মধ্যেই ঘুমিয়ে পড়বি। যখন ঘুম থেকে উঠবি তখন তোর দিন দুনিয়ায় খবর থাকবে না। তুই সম্পূর্ণ পাগল হয়ে রুম বন্দি থাকবি সারাটা জীবন। অল দ্য বেস্ট ইউর ক্রেজিনেস লাইফ বেবি। হৃদের কথা আত্মা কাঁপিয়ে চিৎকার করে উঠে মেহু। সেই কি চিৎকার তার! মেহুর প্রতিটা চিৎকারের ধ্বনি প্রতিধ্বনি হয়ে দেয়ালে দেয়ালে ভারী খাচ্ছে বারবার। মেহুল দেখতে দেখতে দলে পড়ল ঘুমের তীরতায়। মৃদু স্বরে চিৎকার করতে করতে খাল ফেলে ঘুমিয়ে পড়ল। মেহুর অবস্থা দেখে আরও ভয়ার্ত হলো 5 জন নেতা সদস্যরা। হৃদের আপন জন হয়েও যদি মেহু এত নির্মম পরিণতি হয় তাহলে তাদের কি হবে? হৃদের ভয়ে সবাই আহাজারি করে চিৎকার করে বলল, হৃদ খান, আমাদের মারবেন না প্লিজ। আমাদের পরিবারের বউ বাচ্চা আছে ছোট ছোট। প্লিজ দোহায় লাগে প্রাণে ছেড়ে দিন আমাদের। আমরা তো আপনার পক্ষের লোক। প্লিজ মিস্টার খান, দয়া করুন। উপস্থিত সবার চিৎকার বিরক্ত বোধ করল হৃদ। গা ঝেড়ে বিরক্তি প্রকাশ করে বলল, হোক, জানিস না গ্যাংস্টার মানুষদের দয়া মায়া থাকে না? তারপরও কেন কানের কাছে বারবার হ্যান হ্যান করছি? হ্যাঁ, তোরাও দেখি আমার মনের মতোই অবাধ্য। হোক, সব অবাধ্যের দল আমার কপালেই জুটে। জানিস, আমার মনকে বলি তুই গ্যাংস্টার মানুষ। তুই মানুষ মারবি, কাটাকাটি করবি, হুমকি দিবি। প্রয়োজনে কথা শুনলে মানুষ মারবি। তুই কেন প্রেমে পড়বি? তোর কি ভালোবাসা মানায়? তুই আমাকে কলঙ্ক করছিস মন। তুই মারামারি কাটাকাটা বাদ দিয়ে ভালোবাসা বাসি শুরু করেছিস। তুই আমার অপমান করছিস মন। আমার ফোকা ফোকা ঝকঝকা সাদাসিধা গ্যাংস্টার জীবনে প্রেম নামক বড় বড় কালো দাগ কাটছিস প্রতিনিয়ত। কিন্তু অবাধ মনটা আমায় বুঝে না। আমার অবাধ্য বউটার মতন করে। উফ, আমার যে কত কষ্ট কাকে যে বুঝায় তোরায় বল। কথাগুলো বলতে বলতে হৃদ গা এলিয়ে চেয়ারে বসে ছাদের দিকে তাকিয়ে মাথার পিছনে হাতে রেখে ভাবুক কণ্ঠে বলল, জানিস, একটা বউ আমারও আছে তোদের মতো করে। কিন্তু বউটা আমাকে বুঝতে চায় না, কথা শুনে না। বলছি বিয়েটা করার দরকার নাই, চলে আসো আমার সাথে। না, সে আসলো না। আমার উপরে বিয়েটা রাখলো। তোরাই বল, এমন বউয়ের কি দরকার আমার? আমার থেকে কি বিয়েটা বড় হলো তার কাছে? আমি যে এতে কষ্ট পাচ্ছি তার কোনো খবর নেই তার। সে দিব্যি বিয়ে করতে ব্যস্ত। হৃদের কথা শেষ হতে হতে শোনা গেল এক একজনের গলা ফাটা তীব্র চিৎকারের আর্তনাদ। জীবন্ত তাদের সবাইকে হাত পা বাঁধা অবস্থায় ফুটন্ত তেলে নিক্ষেপ করছে বডিগার্ডরা একে একে। বিয়ের আমেজ পড়েছে চারপাশে। বাচ্চা কাচ্চার হই হুল্লোড় উল্লাসে গমগম পরিবেশ। দুই বাড়িতে ব্যস্ততার আমেজ মেহমানদারি করার জন্য। মায়া সারাদিন ধরে রুমে বসা। বিয়ের কনে বলে রুম থেকে বেশ একটা বের হয়নি প্রয়োজন ছাড়া। মার নিরাপত্তা বিষয়টি এবার জোরতালে দেখছে সবাই। মার খাবারও রেহিনা বেগম নিজ হাতে রান্না করে মায়াকে খাওয়াচ্ছে কারো উপর না ছেড়ে। মার পাশে সবসময় জুই নয়তো ফিহা থাকছে পাহারা দেওয়ার জন্য। তাছাড়া সারাদিন ভর মার রুমে পাড়া প্রতিবেশী এবং মেহমানদের আনাগোনা ছিল বউ দেখার জন্য। অন্যান্য দিনের তুলনায় আজ মায়া একটু বেশি চুপচাপ ছিল। তার কারণ দুটো। প্রথমত, হৃদ সাথে মার সম্পর্ক নষ্টের ভয়। দ্বিতীয়ত, বিয়ের কনে বলে মায়া চক্ষু লজ্জায় আশ্বাস হয়ে আছে। এই তো বিকাল দিকে মায়া নানি ফাতেমা খাতুন হাতে করে একটা আঙড়া বানিয়ে নিয়ে আসে মার জন্য। মোটা করে লাল সুতা পাকিয়ে তাতে কাঁচা হলুদ গোল গোল করে কেটে গেঁথেছে দুটো সুতার মধ্যে। লাল সরিষাদানার পুটলি বানিয়ে সেই সুতায় বাঁধল। নিয়ম অনুযায়ী অল্প সোনার রূপাও তাতে বেঁধে মার বাম হাতের কবজায় পরিয়ে দিল বেঁধে। সেই একটা আঙড়া হৃদের জন্য তৈরি করে পাঠানো হলো মানুষ দিয়ে খান বাড়িতে। ফাতেমা খাতুন মায়াকে আপাতত একটা লাল তাঁতের শাড়ি পরিয়ে দিয়ে গেল, কারণ মার হলুদের গোসলের পর খান বাড়ির থেকে আসা কাপড়গুলোই পরানো হবে তাই। মায়া ফিহা লাল তাঁতের শাড়ি পরে জর্সর হয়ে বসে আছে, মাথায় লম্বা ঘোমটা টেনে বোদের মতো করে। মার চারপাশে ঘিরে বসে আছে তার কাজিন মহলের বাচ্চা কাচ্চারা। মায়াদের বাসা থেকে হলুদের পার্টি দিয়ে মানুষজন পাঠানো হয়েছে খান বাড়িতে বিকাল করেই। যেহেতু শীতের সময় তাই মার গোসল সন্ধ্যার দিকে করানোটা বেস্ট হবে বলে এমনটা চিন্তা সবার। হেনা খান নিজের মেয়েদের নিজের ব্যস্ততায় বিয়ে বাড়ির সবকিছু সামাল দিচ্ছে। সাধারণ নর্মাল বিয়ে নয়, হৃদ খানের বিয়ে বলে কথা। মানুষজনের দাওয়াতও পড়েছে বেশি। এক্সট্রা থেকে এক্সট্রা সাভেন রাখা হয়েছে সবকিছুতে। বাড়ির সব ছেলেরাই আজ খান বাড়িতে উপস্থিত আছে। কেউ বাদ পড়েনি, শুধু হৃদ ছাড়া, যার বিয়ে তার খবর নেই।
এইদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, হৃদের কোনো খবর নেই। আরাফ খান, আয়ন, হেনা খান বেশ কয়েকবার ফোন করেছিল হৃদকে। সে বলেছে সে কাজে আছে, ব্যস্ত, এই মুহূর্তে আসতে পারবে না। বিয়ের অনুষ্ঠানেও সে জয়েন হতে পারবে না ব্যস্ততায়। বিয়ে বাড়িতে এত সমাহার আয়োজন চলছে হৃদকে ঘিরে, অথচ বিয়ের বরের কোনো হদিস নেই। হেনা খান হৃদের টেনশনে টেনশনে পাগলপাড়া। এই ছেলে সবসময় ওনাকে টেনশনে রাখে, তোত্তারামি করে করে। বিয়ে করবে না বলে বলে সারা বছর ওনাকে জ্বালানি মারল। তারপর হঠাৎ একদিন এসে মায়াকে বিয়ের করবে বলে কতটা দৌড় করালো তাদের আশুগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। শেষমেশ বিয়েটা ঠিক হলো। এখন আবার দাঁড়ামি করতে করতে বলছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না, কিন্তু বিয়ের সময় গিয়ে ঠিকই কবুল বলে আসবে। আচ্ছা, এটা কোনো কথা? এত তোত্তারা মানুষ হয়? হেনা খান মাথায় হাত দিতে রুমে বসে রইল। বাড়িতে মেহমানে গিজগিজ করছে, সবাই বর কই করছে। হেনা খান সবাইকে বলেছে হৃদ কিছুক্ষণের মধ্যে আসবে। আদৌ আসবে কিনা সন্দেহ। হেনা খান ফের ফোন লাগায় হৃদকে। প্রথমবার ফোন রিসিভ না করলেও দ্বিতীয়বার ঠিকই করল। হৃদ ফোন রিসিভ করে কানে তুলতেই হেনা খান হাউমাউ করে কেঁদে কুটে হৃদকে বলছে বাড়িতে ফিরে আসতে, নয়তো তিনি ঘুমের ওষুধ বেশি করে খেয়ে মরে যাবে। এত জ্বালা উনার আর সহ্য হচ্ছে না। দাদির কান্দনে হৃদের শক্ত মন নরম হলো। আসছি বলে ফোন রেখে দিল। হেনা খান খুশিতে আটখানা হয়ে চোখ মুছল। তিনি জানেন হৃদ এবার চলে আসবে। হৃদ যাদের ভালোবাসে সে ঠিক তাদের কথা শুনে। তাছাড়া হেনা খানের ও জানেন হৃদ মার সাথে রাগ করে বিয়ের কোনো ফাংশনে অ্যাটেন্ড করতে চাইছে না। কিন্তু বিয়েটা তো বারবার আসবে না, তাই বিয়ের নিয়ম কানুনগুলো অন্তত পালন করুক। বাকিটা না হোক তারাই বুঝে নিবেন নিজেদের মধ্যকার ঝামেলাটা। হেনা খান আশুগঞ্জ থেকে আসা মেহমানদের আপ্যায়ন করল। হৃদ আসল আরও আধা ঘন্টা পর এসেই সোজা নিজের রুমে গেল। অফিসিয়াল ড্রেসআপ ছেড়ে সাদা টি শার্ট পরল ট্রাউজারের সঙ্গে। রুম থেকে বের না হয়ে পুনরায় ল্যাপটপ নিয়ে বসল সোফায়। ইমেল চেক করছে। মূলত তার অফিসিয়াল কাজ শেষ হয়নি। তাছাড়া সে এমন বেয়াদব বউয়ের জন্য কোনো রকম ফাংশনে অ্যাটেন্ড করবে না। হৃদের মূল্য যদি না থাকে তাহলে সেও মূল্য দিবে না। সে থাকুক বিয়েটা নিয়ে। হৃদ তিরতির মেজাজ কফি মেশিনে নিজের জন্য ব্ল্যাক কফি বানালো। মন মেজাজ দুটোই বিগড়ে আছে। যদি বিয়েটা না হতো তাহলে সে কবে দেশ ছেড়ে চলে যেত। এসব ফালতু ঝামেলা আর ভালো লাগছে না। সবকিছুর উপর বিরক্তি বা রাগ লাগছে তার। শুধু একটা বার বিয়েটা শেষ হোক, হৃদ আর ভুলেও থাকবে না বাংলাদেশের। সে চলে যাবে সুইজারল্যান্ড। বিয়ে করছে ব্যাস এতটুকুতে সীমাবদ্ধ থাকবে। ভুলেও সংসার শুরু করবে না। তার সংসারই চায় না। যেদিন তার বউ তার গুরুত্ব বুঝবে সেদিনই হৃদ ফিরে আসবে এই দেশে, নয়তো না। হৃদ চাপার আগে কটমট করে ল্যাপটপ খুলে বসল। বেশ কিছুক্ষণ কাজ করার পর আসল হেনা খান ডালা হাতে সাজিয়ে। তাতে মার দুটো নর্মাল, একটা ভারী শাড়ি, তিনটা ব্লাউজ, তিনটা পেটিকোট, নতুন গামছা, সাদা টাওয়াল, কসমেটিক্স ইত্যাদি রাখা। অন্যটাতে কাঁচা হলুদ হাতে বেটে পেস্ট করে বাটিতে রাখা। সাথে বেশ কিছু টিউব মেহেদি চারপাশে সাজিয়ে রেখে হেনা খানের সাথে মালা ও আয়ন প্রবেশ করল হৃদের রুমে। আয়ন জানে হৃদ এখন তোত্তারামি করবে, এজন্য সেও আসল। হৃদের সম্মুখে ল্যাপটপের সাথে লাগিয়ে ডালা দুটো রাখল হেনা খান ও মালা। হৃদ বিরক্তিতে চোখ তুলে তাকাতেই হেনা খান হৃদের ডান হাতটা টেনে মার কাপড়গুলোর মধ্যে রেখে সবকিছুতে হৃদের স্পর্শ দিতে দিতে বলল, দে এইগুলো ছুঁয়ে দে। তোর বউয়ের জন্য গায়ের হলুদের তথ্য যাচ্ছে, তুই ছুঁয়ে না দিলে হবে না। হৃদ বিরক্তি চোখে তাকায়। সে এসব নিয়ম কানুন মানে না। হৃদ হাত সরিয়ে নিতে চাইলে হেনা খান জোর করে হলুদ আর মেহেদি বাটি দুটোতে ও হৃদের হাত ছোঁয়া নিল। হৃদ রাগে বম্ব মেরে বসে রইল। হৃদের বিরক্তির ফেসটা দেখে আয়ন ঠোঁট প্রসারিত করে দুষ্টু হাসে। হেনা খান মার বাড়ি থেকে আসা লাল সুতায় বাঁধা আঙড়াটা হৃদের বাম হাতে বাঁধতে চাইল। হৃদ সেটা পড়তে নিষেধ করল হাবিজাবি জিনিস দেখে। নাক চিটকে হাত দূরে সরিয়ে নিল বাঁধবে বলে। আয়ন হৃদের অপর পাশে বসে বাম হাতটা জোরপূর্বক হেনা খানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, হৃদ এটা যদি তুই না বাঁধিস তাহলে মার হায়াত কাটা যাবে। দেখা যাবে তোর জন্য অল্প বয়সে তোর বউ মারা গেল তো। হৃদের রাগে কটমট দৃষ্টিতে আয়ন থেমে যায়। আয়ন হৃদকে আর রাগালো না, বরং ইনোসেন্ট ফেস করে বলল, আরে ভাই, তুই আমার দিকে এমন করে তাকাচ্ছিস কেন? আমি কি এসব নিয়ম জানি নাকি?
আসার সময় মুরব্বীরা বলছিল সেটা শুনেই তো তোকে আমি বললাম, যাতে তুই সতর্ক হতে পারিস। বিশ্বাস না হলে নানুমাকে জিজ্ঞাসা কর। নানুমা আমি ঠিক বলছি না। হৃদ হেনা খানের দিকে কপাল কুঁচকে তাকায়। মূলত তারও জানতে ইচ্ছা করছে এসব ফালতু নিয়মগুলো আসলেই সত্যি কিনা। হেনা খান আয়নের মিথ্যা কথাটা ধরতে পারল। এছাড়া রিকে বিয়ে আঙড়াটা পরানো যাবে না বলে তিনিও মিথ্যার আচরণ নিল। আয়নের কথা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আয়ন তো ঠিকই বলল। উই সুতার বাধা বিয়ের আঙড়াটা না পরলে এমনটা তো হবেই। যেটা নিয়ম সেটা তো পালন করতে হবে তাই না? হৃদ রাগে চিবিয়ে চিবিয়ে বলে, ফালতু কথা এসব আমি বিশ্বাস করি না। খোল এসব। হৃদের কথায় আয়ন খোঁচা মেরে বলল, তুই মার জন্য একটা আঙড়ায় পড়তে চাচ্ছি না হৃদ। এই তোর বউয়ের জন্য দরদ। আমি হলে একটা কেন জুইয়ের জন্য দুহাত ভরতি শুধু বিয়ের আঙড়ায় পড়ে থাকতাম। বউয়ের লম্বা হায়াত বলে কথা ভাই। রিস্ক কি নিতাম নাকি? হৃদ নিভে গেল, হাতটা আর সরালো না। রাগ নিয়েই বিয়ের আঙড়াটা পড়ল। একমাত্র বউ তার। যদি সত্যি সত্যি বউয়ের হায়াত কমে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। না, তার বউয়ের হায়াত কমানো যাবে না। এমনিতেই বউটার উপর দিয়ে কত বিপদ যাচ্ছে। থাক, হৃদ রাগ হলে হইছে। তারপরও বউয়ের কিছু না হোক। বউটা লম্বা হায়াত বাড়ুক। হৃদকে সুতাটা বেঁধে চলে গেল সবাই। মায়ার জন্য তথ্যগুলো পাঠানো হলো আশুগঞ্জ। হৃদ কাজ করতে করতে বার কয়েক হাতের লাল সুতোর আঙড়াটার দিকে তাকালো। কালো লমস ফর্সা হাতের লাল সুতাটার বাঁধনটা যেন ঝলমল করছে। হৃদ পুনরায় সুতার দিকে তাকালো, হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল। মনে অদ্ভুত ফিল হচ্ছে তার। বিয়ের অনুভূতি জাগ্রত হচ্ছে। শরীর শিরশির করছে তীব্র ফিলিংসে। সে বিয়ে করছে সেটা যেন মনে গভীরভাবে করা নাড়ছে। উফ, এইভাবে বসে আর কিছুক্ষণ ভাবলে হৃদ সত্যি পাগল হয়ে যাবে তীব্র অনুভূতিতে। হৃদ চাপার আগে মন ঘুরিয়ে কাজে মনোযোগ হলো। আপাতত সে এসব ফালতু বিষয় নিয়ে ফিল করতে চায় না মতো। হৃদ এই বিয়েটা মানে না। আর না মানে তার বেয়াদব বউকে। স্বামী দাম দিতে জানে না যে বউ, তার সাথে আবার কিসের ভাব বিনিময় করবে হৃদ? কোনো দরকার আছে কি সংসার করার? কোনো দরকার নেই। থাকুক সে তার মতন। হৃদ কাল বিয়েটা শেষ করেই চলে যাবে আর থাকবে না এদেশে। বাংলাদেশের হাওয়াটা তার অসহ্য লাগছে। হৃদ চাপার আগে পাশ থেকে ফোন উঠিয়ে আসিফকে কল লাগালো। প্রথমবার রিং হতেই আসিফ দ্রুত করল রিসিভ করে হ্যালো বলতেই হৃদ কোনো প্রকার ভনিতা না করে গম্ভীর কণ্ঠে আসিফকে সোজাসাপটা বলে উঠল, আসিফ সুইজারল্যান্ডের ফ্লাইট ঠিক কর আমার কালো রাতের জন্য। আমরা কাল রাতেই ব্যাক করব মনে রাখিস। হৃদের কথায় চমকে উঠে আসিফ। আমতা আমতা করে বলে, ভাই কাল তো আপনার বিয়ে। ভাবিকে রেখে। আসিফকে থামিয়ে দিয়ে ধমক স্বরে হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, তোকে বলছি জ্ঞান দিতে। যার বলছি তাই কর। ফোনের অপর পাশ থেকে আসিফ দমে গিয়ে জড়তার কণ্ঠে উত্তরে বলল, জি ভাই। রাত প্রায় 8টার দিকে। খান বাড়ি থেকে তথ্য আসতে দেরি করায় মার গোসলটাও দেরি হলো। মায়ার সকল কাজিন ভাবিরা মিলেমিশে মায়াকে নিয়ে গেল উঠানের দিকে। গোসল করাবে বলে। তার আগের নিয়ম অনুযায়ী মায়া সকলের পা ছুঁয়ে সালাম করালো মা বাবাসহ বাড়ির সকল গুরুজনদের দোয়া নিতে। মায়া একে একে সকলকে সালাম করল। মার ভিতরকার গুমরে কষ্টের ডুকরে কেঁদে উঠল। বাড়ির সবার চোখে জল। রেহেনা বেগম মুখে আঁচল গুজে ফুপিয়ে উঠল কান্নায়। মেয়েকে তিনি অনেক আগেই বিদায় করেছিল খান বাড়ির উদ্দেশ্য। কিন্তু তখন মনে আশা ছিল মেয়েকে তিনি পুনরায় ফিরে পাবেন নিজের বুকে। কিন্তু আজ যেন সেই আশায় মিথ্যা হয়ে গেল। মেয়েটাকে চিরতরে ওই বাড়িতে আবারও পাঠাতে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আল্লাহ উনার মেয়ের সহায় হোক। নিজের নারছেরা ধনকে চিরতরে পর করতে হবে সেটা ভেবে তিনি আরো ডুকরে কেঁদে উঠল। ফিহাসহ মার সকল ভাবিরা মায়াকে নিয়ে বাহিরে প্যানেলের দিকে গেল, যেখানে মায়াকে গোসল করানোর জন্য আলাদাভাবে ফুল দিয়ে ছোট ঘর হিসাবে সাজানো হয়েছে। কান্দরত মায়াকে ফিহা প্যানেলের ভিতর ছোট কাঠের মোড়ায় বসাল। মায়া জর্সর হয়ে বসল কাঁদতে কাঁদতে। মার চারপাশে থেকে ছোট বড় মেয়ে মানুষের ভিড় জমানো কোণের গোসল করা দেখবে বলে। মার একপাশে বেশ কিছু মাটির কলসি করে পানি তুলে রাখা হয়েছে মায়াকে গোসল করানোর জন্য। জুই ও ফিহা খান বাড়ির থেকে আসা ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ফিহা হাত বাড়িয়ে হৃদের ছুঁয়ে দেওয়া কাঁচা হলুদের বাটির এগিয়ে দিল একজন ভাবির কাছে। তিনি সহ আরও কয়েকজন ভাবি মিলে মার হাতে, পায়ে, গলায়, পিঠে, মুখে হলুদ মাখিয়ে দিচ্ছে নিয়ম অনুযায়ী।
মহিলারা সবাই মায়াকে সম্পূর্ণ হলুদ মাখানোর পরপরই কলস ভর্তি পানি মগে ঢেলে মার মাথায় ডালা হলো গোসল করানোর জন্য। ঠান্ডা কনকন শীতের মধ্যে মায়া তিরতির করে কেঁপে কেঁপে উঠছে বারবার। তারপরও দাঁতে দাঁত চেপে কাঁপতে কাঁপতে ঠায় জায়গায় বসে রইল। একের পর এক পানি ভর্তি কলস শেষ করলো মায়া শরীর ঢেলে গোসল করানোর জন্য। মায়াকে তরতর করে কাঁপতে দেখে ফিহা দ্রুত সাদা টাওয়াল দিয়ে মায়ার শরীর ঢেকে দিল। মার কাজিন ভাবিরা মিলে সেখানেই মার শাড়ি চেঞ্জ করতে চাইলে বাধা দেয় মায়া। মায়া বলে সে এখানে কাপড় চেঞ্জ করবে না, এতগুলো মহিলাদের সামনে। মায়া লজ্জা বুঝে সকল ভাবিরা গণহারের মায়াকে লজ্জা দিতে লাগলো এটা সেটা বলে বলে। তবে মায়া ঠায় নত মস্তিষ্কের জায়গায় দাঁড়িয়ে রইল গায়ে টাওয়াল জড়িয়ে। মায়া অবস্থা বুঝতে পেয়ে মার বোন মুক্তা এগিয়ে এসে ফিহা আর জুইকে বলল মায়াকে বাহিরের কলপারের ওয়াশরুমে নিয়ে যেতে শাড়ি চেঞ্জ করানোর জন্য। মুক্তার কথা অনুযায়ী ফিহা মায়াকে নিয়ে কলপারের দিকে গেল। জুই মার কাপড়ের ঢালা হাতে তাদের পিছন পিছন ঢুকলো ওয়াশরুমের ভিতর। লাল পাড়ের হলুদ শাড়িটি মায়াকে পরালো ফিহা। জুই মার মাথায় গামছা বেঁধে দিল, কারণ ভেজা চুলের কারণের মার লাল ব্লাউজের পিঠটা সহ ভিজে গেছে সম্পূর্ণ। তথ্যের সাথে আসার নতুন জুতা জোড়া মায়াকে পরিয়ে বের করা হলো ওয়াশরুমের দরজা খুলে। সাদা ভেজা টাওয়ালটা জুই হাতে নিল। ফিহা মার মাথায় বেশ লম্বা খোমটা টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। মায়াকে হলুদের স্টেজের রাত 12টার দিকে উঠানো হবে। মেয়েরা সবাই দৌড়াদৌড়ি করে পার্লারে যাচ্ছে সাজতেন। হলুদের স্টেজ ছাদে করা হয়েছে, তবে বিয়ের অনুষ্ঠান ম্যারেজ হলে করা হবে বলে ঠিক করা হয়েছে। মায়াকে ফিহা খাটের কোনায় বসালো। মায়া শীতে জ্বরসর হয়ে বসল এক কোণে। আপাতত এই রুমে সবার আসা নিষেধ, কারণ কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা আসবে মায়াক সাজাতে। তাই ফিহা মায়াকে কিছু খাওয়ানোর জন্য নিচে গেল। জুই গেল হাতে ভেজা টাওয়ালটা বারান্দায় মেলে দিতে। মায়া শীতের কারণে পা গুটিয়ে বসে মাথার ঘোমটা আরো টানল সামনের দিকে। জুই টাওয়াল বারান্দায় মেলে রুমে আসতেই তাকালো মার দিকে। মার শরীরে হলুদের ছোঁয়া পড়ায় এক অদ্ভুত সুন্দর লাগছে মায়াকে দেখতে, যেন পুরো শরীর স্বর্ণের মতো ঝলঝল করে উঠছে। মায়া এমনিতেই হলুদ ফর্সা, তার উপর কাঁচা হলুদের ছোঁয়া পড়াতে যেন সব মিলিয়ে অদ্ভুত অসাধারণ সুন্দর লাগলো মায়াকে জুয়ে চোখে। জুইয়ের চোখে যেন ফিরানোর দায় হলো। আর এই অপরূপ সৌন্দর্যটা যদি তার আসল হোক্তারের কাছে না পৌঁছায় তাহলে বৃথা হয়ে যাবে না সবকিছু। জুই ফিহা ফোন নিয়ে মার গুটিয়ে জ্বরসর হয়ে বসে থাকা অবস্থায় বেশ কিছু ছবি তুলল। হোয়াটসঅ্যাপে ফিহা সেজে জুই আয়নকে মেসেজ করে হৃদের ইমেইল অ্যাড্রেস নিয়ে পরপর সবগুলো পিক হৃদের ইমেইল সেন্ড করে। দুষ্ট হেসে মার পাশে বসে বলল, তোর ছবিগুলো কাকে পাঠিয়েছি জানিস? মায়া কপাল কুঁচকে কৌতূহল ভরা দৃষ্টিতে জুইয়ের দিকে তাকাতে জুই ঠোঁট প্রসারিত করে হেসে বলে, জিজুকে পাঠিয়েছি। আমি শত শতকরা চিহ্ন শিওর আজকে ভায়া ঘুম আসবে না। কালকে রাতে কথা চিন্তা করে করে ছবিগুলো দেখে রাত কাটাবে। আচ্ছা কাল এই টাইমে তো তুই ভাইয়ের রুমে থাকবি তাই না? কি অনুভূতি তোর? ফিলিংস সামথিং সামথিং? হ্যাঁ। মায়া কপাট রাগে কটমট করে বলে, তোর মতো অসভ্য না সবাই যে এসব ফালতু চিন্তা করবে বসে বসে। মায়া কথায় নাক ছিটকালো জুই। চোখ মুখ খিচে বলল, আসছে আমার সাধু মহিলা। কাল রাতে তোর জামাইয়ের হুঁশ থাকবে না তোকে কাছে পেলে দেখিস। এত কাহিনী করে বিয়েটা হচ্ছে এমনি এমনি ছেড়ে দিবে তোকে ভেবেছিস? আমার কি মনে হয় জানিস কাল তোর উপর দিয়ে হেভি চাপ যাবে। আচ্ছা ঋতু তুই রেডি তো? না মানে পাক সাফ হও। মায়া রাগের বশে ঠাস করে বালিশ নিয়ে ঘুরিয়ে ভারী মারল জুইয়ের মুখে। মায়া তেতে উঠে বলে, অসভ্য মায়া, দিন দিন চরম লেভেল অসভ্য হচ্ছিস তুই। মুখে কোনো কিছু আটকায় না তোরে, আমি বলছি ভবিষ্যতের গণনা করতে। হ্যাঁ। জুই বালিশের ভারী খেয়ে মুখ টলতে টলতে বলে, হহ, আমি সত্যিটা বললে অসভ্য হয়ে যায় আর তোমরা কিছু করলেও অসভ্য হবা না। আসলেই দুনিয়াটা উল্টো ঘুরে, সত্যবাদীদের কোনো দাম নাই। মায়া জুইয়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ডুকরে কেঁদে উঠে খুব করে বালিশে মুখ বুজে ফুপিয়ে ওঠে। মার মাথার ঘোমটা পরে গিয়ে ভিজা ব্লাউজের পিঠ উন্মুক্ত হলো জুইয়ের সামনে, এবং মার মাথায় বাঁধা গামছার খোপাটা খুশে একপাশে পড়ল। জুই চমকে উঠে মায়া হঠাৎ কান্নায়। সে তো মজা করছি মার মন ভালো করার জন্য, তাহলে মায়া কান্না করছে কেন? জুই দ্রুত এগিয়ে এসে মায়া পিছনে বসে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে ঋতু, কাঁদছিস কেন? আমার কথায় কি কষ্ট পেয়েছিস? বল আমাকে। মায়া বালিশে মুখ বুজে ফুপিয়ে ওঠা কান্নায় শরীরও মৃদু কেঁপে কেঁপে উঠছে।
জুই উত্তেজিত ভঙ্গিতে মায়া পিঠে হাত বুলিয়ে দিতেই মায়া কেঁদে উঠে বলে, উনি, হৃদ, আমার কাছে আসবে না জুই। আমাকে ভুলেও ছুঁয়ে দেখবে না। আমি উনাকে চিনি। আমাকে উনি উনার রুমে অবধি জায়গায় দিবে না। আমার দ্বারা উনি কষ্ট পেয়েছেন। আমাকে নিজের কাছেও ফিরতে দিবে না। আমি কি করবে জুই? আমার কাছে সত্যি কোনো রাস্তা খোলা নেই। মার কান্না চোখ ভরে আসে জুইয়ের। কালো রাতের বাসায় এত তাণ্ডবের পর সবার মনই আতঙ্কে আছে হৃদকে নিয়ে। মায়া হৃদের সাথে স্বাভাবিক সংসার করতে পারবে কিনা সে ভয় আছে। তারপরও লোক লজ্জার ভয় আর মার সম্মতিতে বিয়ে সম্পূর্ণ করছে সবাই। কিন্তু মায়াকে নিয়ে জুইয়ের পরিবার সবাই বেশ চিন্তিত। জুই মায়াকে সান্ত্বনা দেওয়া ভাষা খুঁজে পেল না। ফিহা খাবার হাতে দরজার সামনে থেকে সবটাই শুনল। পানির গ্লাসটা টেবিলে উপর রেখে বাম হাতে দরজা বন্ধ করে ফিহা এগিয়ে আসল মায়ার দিকে। এত চিন্তা থাকলে তুই কেন কাল ভাইয়ের সাথে চলে গেলি না? তাহলে তোর সব ঠিক থাকতো তোদের মধ্যে, তাই না? মায়া মাথা উঠিয়ে ফিহার দিকে তাকিয়ে থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, কিভাবে যাব ভাবি তুমি বলো। বাবা, আরিফ ভাইয়ের সম্মান কি থাকতো সমাজে আমি এইভাবে চলে গেলে? সবাই কত খারাপ নিন্দা করত তারা বাসা থেকে বের হলে। সবাই সত্যিটা দেখে যাচাই করত না, বরং বলতো আমাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছেন উনি। তাছাড়া বিয়ের জন্য এত মানুষের দাওয়াত পড়েছে, আরিফ ভাইয়া এত টাকা খরচ করলো, তাদের ছোট করে কিভাবে স্বামী হাত ধরে চলে যেতাম সামান্য ভয়ের জন্য। বিয়ে কি বারবার হয়? আমি এই নিয়ে 3বার একই স্বামীকে বিয়ে করেও একটা ছবি নেই আমার কাছে। তাছাড়া বুড়ো বয়সে আমার নাতি নাতনিদের একটা কাহিনী বা একটা ছবিও দেখাতে পারতাম না। কাল চলে গেলে তারপর তোমার ভাইকে নিয়ে কি আমার জীবন কোনো স্মৃতি আছে? নেই তো। তাহলে আমি কেন বিয়েটা করব না তুমি বলো। মায়া কথায় ফিহা হাসল। সুন্দর মুহূর্তের স্মৃতি দাঁড় করার জন্য বিয়েটা করাটা খারাপ না। ভালোবাসা মানুষের সাথে অবশ্য সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে বন্দি করে রাখা দরকার। বেশ না হলেও অল্প তো করা দরকারি। ফিহা খাবার প্লেট হাতে মার সামনে বসল। ভাতের লোকমা মাখাতে মাখাতে বলল, তোর কথা সবই ঠিক আছে কিন্তু ভাইয়ের দিকটাও দেখ। ভাই তোর বিপদের কথা শুনে পাগল হয়ে ঢাকা থেকে তোর কাছে ছুটে আসল। তোর মধ্যে ভাইয়ের জান বাঁচে সেটা আমরা সবাই দেখেছি। এখন সে তোর সেফটি কথা চিন্তা করে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল। তাহলে এখানে ভাইয়ের দোষ কোথায়? তুই বল। কথাগুলো বলতে বলতে ফিহা নিজের বাম হাতে মায়াকে টেনে মুখোমুখি বসিয়ে খাবার তুলে দিল। মায়া মুখের ভাত চিবাতে চিবাতে বলল, আমি তো এমনই তোমার ভাইয়ের সাথে যেতে ভাবি। একটা দিনের ব্যাপার ছিল মাত্র। এখন যদি আমি সবকিছু এলোমেলো রেখে উনার সাথে চলে যেতাম তাহলে সেটা ভালো দেখাতো বলো। সবাই কষ্ট পেত না? মার কথায় দমে যায় ফিহা। আসলে ওর কাছে সঠিক কোনো যুক্তি নেই। জনি দুই দিক থেকে সঠিক। কারো দোষ নেই কোনো কিছুতে। তাহলে ফিহা কাকে দোষ দেখিয়ে কাকে সঠিক বলে প্রমাণ করবে? দুজনের জায়গায় থেকে তো দুজনই সঠিক। ফিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় মার মুখে খাবার তুলে দেয়। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, বাদ দে এসব। সময়ের উপর সবকিছু ছেড়ে দে। ইনশাআল্লাহ দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। নে তাড়াতাড়ি খাবারটা শেষ কর। তোর গায়ের হলুদের এক্সট্রা শাড়ি পাঠিয়েছে নানুমা। সেটা পরতে হবে। পার্লারের মেয়েরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে।